ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের উড়ন্ত সূচনা। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারালো টাইগাররা। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বিধা বিভক্ত আদেশ। জ্যেষ্ঠ বিচারপতির রুল, ভিন্নমত অন্য বিচারপতি। ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান। মজুদ ১.৫ ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাওয়ার আশা প্রধানমন্ত্রীর। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ পৃথিবী গড়তে হবে, বাংলা সাহিত্য সম্মেলনে প্রণব মুখার্জি। নতুন প্রজন্মকে বাঁচানোর আহ্বান। ঢাকা উত্তরে মেয়র পদে মনোনয়নপত্র জমা। একক প্রার্থী দেবে ১৪ দল। লেভেল প্লেইং ফিল্ড দাবি বিএনপির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১ সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি ফেরদৌসী আহমেদ। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এছাড়া সংবাদে আরও থাকছে। ফুটবলের ইতিহাস বদলে দিয়েছে কলসিন্দুরের মেয়েরা। বদলে গেছে গ্রামবাসীর ভাগ্য। স্বপ্ন দেখে বাংলাদেশ। তবে শুরুতেই ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজে উড়ন্ত সূচনা করল বাংলাদেশ। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়েছে টাইগাররা। ১৭১ রানের টার্গেট তাড়া করতে নেমে হেসেছে তামিমের ব্যাট। এদিন ব্যাটে বলে দুর্দান্ত সাকিব হয়েছেন ম্যাচ সেরা। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। জয়ের লক্ষ্যটা খুব বড় নয়, শুরু থেকেই তাই হাত খুলে খেলার চেষ্টা ওপেনার এনামুল হক বিজয়ের। দীর্ঘদিন পর দলে ফেরা বিজয়ের ব্যাট ছিল একটু বেশি আগ্রাসী। সে তুলনায় তামিম ছিলেন বেশ ধীরস্থির। ভালো শুরুর পর ১৪ বলে ১৯ রানে বিদায় নেন বিজয়। সাকিবকে নিয়ে জুটি গড়েন তামিম। দুই বাঁহাতির ব্যাটিং তাণ্ডবে কোণঠাসা জিম্বাবুয়ের বোলাররা। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৮ রান করে জয়ের ভিত গড়েন এই দুইজন। ৩৭ রান করা সাকিবকে ফেরান সিকান্দার রাজা। উইকেটে এসে শেষ পর্যন্ত তামিমকে সঙ্গ দেন মুশফিক। তামিমের অপরাজিত ৮৪ রানে ৮ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। এর আগে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি। ৩ পেসার নিয়ে খেলতে নামলেও শুরুটা ছিল সাকিবের ঘূর্ণিতে। প্রথম ওভারেই জোড়া আঘাতে ব্যাকফুটে জিম্বাবুয়ে। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাজ্জা। মাশরাফির বলে ১৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই জিম্বাবুয়ান। স্পিনের সাথে পেইসের যুগলবন্দিতে ৮১ রানেই নেই জিম্বাবুয়ের ৫ উইকেট। এর মধ্যে ব্যতিক্রম ছিলেন সিকান্দার রাজা। মুরকে সাথে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। ক্যারিয়ারের নবম হাফ সেঞ্চুরিও তুলে নেন রাজা। তবে বেশিদূর এগোতে পারেননি। ৫২ রানেই শেষ হয় তার ইনিংস। শেষ দিকে রুবেল আর মুস্তাফিজের দারুণ বোলিংয়ে ১৭০ রানেই গুটিয়ে যায় ক্রেইমারের দল। দুই জিম্বাবুয়ানকে ফিরিয়ে ১০০ উইকেটের মাইল ফলক স্পর্শ করেন রুবেল। ৩ উইকেট আর ৩৭ রানের ইনিংসের জন্য ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। সৌরভ ইমাম, ২১ টেলিভিশন। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা সংক্রান্ত সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিটে দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে হাইকোর্ট। জ্যেষ্ঠ বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ওই অনুচ্ছেদ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করলেও অপর বিচারপতি আশরাফুল কালাম সরাসরি খারিজ করে দিয়েছেন। জানাচ্ছেন শাকির আরজু। সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কোন নির্বাচনে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত ব্যক্তি যদি ওই পদ থেকে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট প্রদান করেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে। এই অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে গত বছরের ১৭ এপ্রিল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ। রিটে বিবাদী করা হয় আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, সংসদ সচিবালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও স্পিকারকে। সেই থার্ড জজ যদি রুল ইস্যু করে তাহলে এটা সেই রুল পুনরায় আবার শুনানি হবে। আর যদি সেই থার্ড জজ রিট পিটিশনটি খারিজ করে দেয় তাহলে
এটার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করব। রিটের শুনানি শেষে দ্বিধাবিভক্ত আদেশ দেন আদালত। জ্যেষ্ঠ বিচারপতি রুল জারি করলেও অপর বিচারপতি তা খারিজ করে দেন। জ্যেষ্ঠ বিচারপতি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের ফলে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন না জনপ্রতিনিধিরা। ষোড়শ সংশোধনী মামলায় হাইকোর্ট ডিভিশনে অ্যাপিলেট ডিভিশন সেটা শুনানি হয়েছিল। শুনানি হওয়ার পর কোর্ট থেকে সেটা রায় হয়েছে। সেখানে আর্টিকেল 70-র বিষয়ে কোনো অস্পষ্টতা না থাকায় আর্টিকেল 70-র উপরে ফ্লোর ক্রসিংয়ের বিষয়ে সিনিয়র মোস্ট বিচারপতি তিনি অলরেডি রুল ইস্যু করেছেন। অপর বিচারপতি বলেন, ৭০ অনুচ্ছেদ নিয়ে কিছু করার এখতিয়ার পার্লামেন্টের। বিচারকরা স্বাভাবিকভাবে তার ক্ষমতার মধ্যে সীমার মধ্যেই থাকবেন। বিচারকদের উদ্দেশ্য কখনো আইন প্রণয়ন করা না, আইনের ব্যাখ্যা বিশ্লেষণ করা এবং পার্লামেন্ট মেম্বাররা কি উদ্দেশ্যে এই সংসদে যে কোনো বিল নিয়ে আসেন বা আইন পাশের উদ্যোগে তার বক্তব্য পেশ করেন সেই বিষয়গুলো আসলে বিশ্লেষণ করা না। নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে পাঠানো হলে মামলাটি শুনানির জন্য তৃতীয় বেঞ্চ নির্ধারণ করে দেবেন তিনি। আদালতের নির্দেশের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে নতুন একটি গ্যাস ক্ষেত্রের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। দেশের ২৭তম এই গ্যাস ক্ষেত্রে ১.৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মন্ত্রিসভার বৈঠকে ভেদুরিয়ায় এই গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাওয়ার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। সম্প্রতি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাটে গ্যাস অনুসন্ধান কূপের খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স। এতে সহযোগিতা করছে রাশিয়ার গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ও মার্কিন কোম্পানি হ্যালিবার্টন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে ভোলায় গ্যাস ক্ষেত্রটির সন্ধান পাবার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রয়োজনে আমরা পাইপলাইনের মাধ্যমে ন্যাশনাল গ্রিডেও নিয়ে আসতে পারি। যদি এটা অত্যন্ত ব্যয় সাপেক্ষ তারপরে সেটা আমরা করতে পারি। সেটা হচ্ছে নির্ভর করতে যে আমরা কতদিনের মজুদ আছে সেটা আবিষ্কার করা। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে দেশের ২৭তম গ্যাস ক্ষেত্র নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। ভোলায় বর্তমানে আবিষ্কৃত মজুদ ১.৫ TCF। এখানে যদি আরো খনন করা হয় আরো ইনশাল্লাহ গ্যাস পাওয়া যাবে বলে আশা করি। এছাড়া মন্ত্রী পরিষদের বৈঠকে উবার, সহজ, পাঠাও সহ অ্যাপস ভিত্তিক বিভিন্ন পরিবহন সেবাকে আইনের আওতায় আনতে রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা ২০১৭-র খসড়ার অনুমোদন দেয়া হয়। এই নীতিমালার শর্ত ভঙ্গ করে বা শর্তের ব্যত্যয় ঘটিয়ে কোনো রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান কোনো কার্যক্রম পরিচালনা করলে সংশ্লিষ্ট রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের এনলিস্টমেন্ট সার্টিফিকেট বাতিল ও রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা সহ দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বাণিজ্য, স্থানীয় সরকার, শ্রম ও কর্মসংস্থান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম অবহিত করা হয় মন্ত্রিসভার বৈঠকে। সভা সম্পর্কে অবহিত করুন। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বিষাক্ত পৃথিবীতে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে নতুন নতুন সৃষ্টি সম্ভার গড়ে তুলতে কবি সাহিত্যিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। ঢাকায় ৩ দিনের আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলনের সমাপনীতে তিনি এই আহ্বান জানান। এর আগে ঢাকা সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন উপমহাদেশের বর্ষিয়ান এই রাজনীতিক। আরও জানাচ্ছেন মামুন রশিদ। ১৯৭৪ সালের পর ঢাকায় প্রথম আন্তর্জাতিক বাংলা সাহিত্য সম্মেলন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের ২০০-রও বেশি কবি, শিল্পী, সাহিত্যিক। সমাপনী অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন বিশিষ্টজনেরা। বাংলা সাহিত্যসেবীরা একযোগ হয়ে শুধু বাঙালিত্বের গৌরবকেই স্মরণ করবেন না, তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ নির্দেশ করে। পরে সমাপনীর বক্তার ভাষণে প্রণব মুখার্জি জানান সাহিত্যের প্রতি তার অনুরাগের কথা। এবং বই পেতাম প্রচুর, কাজেই পাঠক হিসাবে আজকের এই সম্মেলনে যোগদান করে আমি নিজেকে ধন্য বলে মনে করছি। বাংলা ভাষা এর অধিকার আদায় ও বিশ্ব মর্যাদার কথা উঠে আসে প্রবীণ এই রাজনীতিকের বক্তব্যে। দীর্ঘ ভাষা আন্দোলনের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন এবং বাংলাকে
আন্তর্জাতিক ভাষা হিসাবে মর্যাদা দিয়েছে, আজকে তাদের উদ্দেশ্যে সালাম জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন নতুন সৃষ্টিতে কবি, শিল্পী, সাহিত্যিকদের প্রতি আহ্বান জানান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। 20 বাষ্প থেকে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাবো, তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, এবং সেই অঙ্গীকার আমরা এই সাহিত্য সম্মেলনের মঞ্চ থেকেই বারবার তারা ঘোষণা করেছে। পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রণব মুখার্জি সহ অতিথিরা। এর আগে সফরের দ্বিতীয় দিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণব মুখার্জি। বাংলাদেশের অতি আপন এই শ্রদ্ধেয় ব্যক্তিকে গণভবনে স্বাগত জানান শেখ হাসিনা। আলোচনা করেন দীর্ঘক্ষণ। বাংলাদেশের সাথে ভারতের সুসম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য বাড়াতে বিভিন্ন আলোচনাও করেন তারা। এছাড়া সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন প্রণব মুখার্জি। মামুন রশিদ, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হতে 4 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন আতিকুল ইসলাম, ডাক্তার HBM ইকবাল, আদম তমিজি হক এবং অধ্যক্ষ শাহ আলম। পরে বিজিএমইএ এর সাবেক সভাপতি আতিকুল ইসলাম মনোনয়ন পাওয়ার আশা প্রকাশ করে বলেন, দল অন্য কাউকে প্রার্থী করলে তার পক্ষে কাজ করবেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রুমেল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে দলের প্রার্থী হতে 4 জন মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে। বিজেএমইর সাবেক সভাপতি আতিকুল ইসলাম আসেন সালমান এফ রহমান, একে আজাদ সহ ব্যবসায়ী নেতাদের সাথে নিয়ে। আলোচিত এই প্রার্থী 21 টেলিভিশনকে জানান তিনি মাঠ গুছিয়ে নিয়েছেন। আমরা এটা একটা বিরাট বড় প্রতিক্রিয়া আমার জন্য। পরে মনোনয়নপত্র জমা দিয়ে আতিকুল ইসলাম বলেন, দল অন্য কাউকে মনোনয়ন দিলে তিনি তার সঙ্গে থাকবেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বসবেন এবং আমার বিশ্বাস এবং আমার দৃঢ় প্রত্যয় আছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। নমিনেশন বোর্ডের মাধ্যমে যাকে উনি নমিনেশন দিবে অবশ্যই তাকে এবং তার সাথে আমরা থাকব। এর আগে ধানমন্ডি কার্যালয়ে বৈঠকে বসে আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। সভা শেষে 14 দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড যাকেই প্রার্থী করবে তার সঙ্গেই থাকবে 14 দল। এছাড়া বঙ্গবন্ধু এভিনিউয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে কথা বলেন। আগামীকাল সন্ধ্যা 7টায় মনোনয়ন বোর্ড আমরা বসবো, আলাপ আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে তাবিত আউয়াল ও আসাদুজ্জামান রিপন সহ 5 জন বিএনপির মনোনয়ন চেয়ে ফর্ম জমা দিয়েছেন। রাতে স্থায়ী কমিটির বৈঠকে সাক্ষাৎকার নেয়ার পর প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সহ সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। দেখুন তাপসী রাবেয়ার রিপোর্ট। ঢাকা উত্তরের মেয়র পদে প্রার্থীদের মনোনয়ন ফর্মকে দেয়া ঘিরে সোমবার সকাল থেকেই সরগরম হয়ে ওঠে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। প্রথমেই ফর্ম জমা দেন আগের বারের 20 দলীয় জোটের মনোনীত প্রার্থী তাবিত আউয়াল। দলের সমর্থনের ব্যাপারে আশাবাদ জানান তিনি। তৃণমূল পর্যায় থেকে শুরু করে উচ্চ স্তরের নেতাকর্মীদের থেকে বেশ সাড়া পেয়েছি এই গতকালকে থেকে আজকে পর্যন্ত। তবে একটা প্রক্রিয়াধীন আমরা আছি, যেটা আমি বিশ্বাসও করি। তো আজকে রাত্রে যখন চূড়ান্ত হবে অপেক্ষায় আছি, আশা নিয়ে আছি যে দল আমাকে মনোনয়ন দিবে। একে একে ফর্ম জমা দেন মনোনয়ন প্রত্যাশী প্রার্থী শাকিল ওয়াহেদ, অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান ও আসাদুজ্জামান রিপন। এম এ কাইয়ুমের পক্ষে যান তার প্রতিনিধি। গত 12-13 বছর ধরে আমার যে অবদান এবং আমার যে অঙ্গীকার, এটাকে মূল্যায়ন করবে। আমরা একটা ফাইট করতেছি লেভেল প্লেইং ফিল্ড। আমরা সরকারের কাছে দাবি করছি সমতল মাঠ। আনুষ্ঠানিকভাবে আমাদের পার্টি থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়েছে। আমরা আবেদন করলাম, টাকা জমা নিলাম, বোর্ড বসবে, বোর্ডের সম্মুখীন হব। পরে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ জেনেও স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপি। ক্যাডাররা, সশস্ত্র দুষ্কৃতিকারীরা মানুষের অধিকার যাতে কেড়ে না নিতে পারে, সেই জন্য আমি আবারও বলছি যে সেনাবাহিনীর মোতায়েন করতে হবে। আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলেও জানান এই নেতা। পুনরুদ্ধারের আপসীন আন্দোলন করেছিলেন। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে।
নেপিদোতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক। রাখাইনে 625 ক্যাম্প তৈরি, ঠাঁই হবে 30,000 রোহিঙ্গা। 7 কলেজের অধিভুক্তির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, ক্লাস বর্জন করে সড়ক অবরোধ। আমন্ত্রণ আবারও, দেখছিলেন রাত 11টার 21 সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের নেপিদোতে যৌথ ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হয়েছে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব শহীদুল হক ও মিয়ানমারের পক্ষে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো। এদিকে 23 জানুয়ারি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছেন দেশটির সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ইউ উইন মিয়াত। 30,000 রোহিঙ্গার জন্য অস্থায়ী ক্যাম্পও তৈরি করা হয়েছে বলে জানান তিনি। মহিতুন রিয়ার রিপোর্ট। সেনাবাহিনীর হামলা, নির্যাতন আর ধর্ষণের মুখে রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছে মিয়ানমার ও বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপ। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। মিয়ানমারের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থো। এদিকে 30,000 রোহিঙ্গার জন্য একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করছে মিয়ানমার। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাখাইনে 124 একর জমিতে এই ক্যাম্প তৈরির খবর জানিয়েছে। জানুয়ারির শেষ নাগাদ 100 ভবন তৈরি শেষ হবে। দেশটির পুনর্বাসন এবং উন্নয়ন ইউনিয়নের প্রধান সমন্বয়কারী অংতান জানান, বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে এনে প্রাথমিকভাবে এখানে রাখা হবে, পরে তাদের স্থায়ী বসতিতে পাঠানো হবে। এক সংবাদ মাধ্যমকে দেশটির সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ইউ উইন মিয়াত জানান, আগামী 23 জানুয়ারি থেকে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হতে পারে। আগামী 22 জানুয়ারি বৈঠকে বসছে নতুন অ্যাডভাইজারি কমিশন এবং রাখাইন রাজ্যের সুপারিশ বাস্তবায়ন কমিটি। গেল ডিসেম্বরে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে অ্যাডভাইজারি কমিশন গঠন করা হয়, আর কোফি আনানের সুপারিশ অনুযায়ী করা হয় আরেকটি কমিটি। মহিতুন রিয়া, 21 টেলিভিশন। রাজধানীর 7টি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো টিএসসিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছে, নিজস্ব পরিচয় সংকট থেকে রেহাই পেতে এই কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। দেখুন মানিক সিকদারের রিপোর্ট। 7টি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, নতুন 7টি কলেজকে বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত করায় নানা সংকট সৃষ্টি হয়েছে। আমাদের শিক্ষক অপ্রতুল, তো তাদেরকে যদি ওই সার্ভিসটা দিতে চায় তো আমরা কিন্তু সেখানে প্রপার সার্ভিসটা পাবো না, এটাই স্বাভাবিক। যখন আমরা বলি আমরা ঢাকা ইউনিভার্সিটি, তো সাথে সাথে জিজ্ঞেস করা হয়, আপু আপনি কোন ইউনিটে? আমাদের রেজিস্ট্রার যারা কাজ করতেছেন ওরাও মেনে নিতে পারতেছে না। বহিরাগতদের নানা অপকর্মের জন্য দায়ী করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যা বিশ্ববিদ্যালয়ের জন্য মানহানিকর। এই 7টা কলেজ অধিভুক্তকরণের পূর্বে আরো 104টা কলেজ অধিভুক্ত রয়েছে, তাদের নিয়ে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওনারা বিভিন্ন জায়গায় যাবে, বিভিন্ন অকারেন্স ঘটাবে, আর আমাদের নাম দেবে। ভাবিকে 7 কলেজ থেকে বাতিল করার জন্য আমরা যত ধরনের কর্মসূচি চালাবো। পরে কলাভবন থেকে মিছিল নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। সড়ক অবরোধের ফলে ওই এলাকায় সৃষ্টি হয় যানজট। কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে যায়। কয়েক ঘন্টা অপেক্ষার পর উপাচার্য প্রতিনিধির মাধ্যমে আলোচনার প্রস্তাব পাঠালে তা নাকচ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছে তারা। মানিক সিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা সিলেট মহাসড়ক 4 লেন প্রকল্পে কিছু সমস্যা থাকায় চীন অর্থায়ন করবে না, তাই নিজস্ব অর্থায়নে প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে উন্নয়ন ফোরাম সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, দেশের সম্পদ বাড়ছে, তাই নিজেদের অর্থায়নে পদ্মা সেতুর মতো প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। দেশের উন্নয়নে বিনিয়োগের উপর জোর দিতে হবে বলেও জানান তিনি। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়ন অগ্রগতির পর্যালোচনাকে সামনে রেখে 17 ও 18 জানুয়ারি বাংলাদেশ উন্নয়ন ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানান অর্থমন্ত্রী।
বাংলাদেশ সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে ওষুধ, অটোমোবাইল সহ সম্ভাবনাময় খাতগুলোতে চীনের বিনিয়োগ আহ্বান করেছে এফবিসিসিআই। সকালে রাজধানী মতিঝিল ফেডারেশন ভবনে চীনের শ্যানডং প্রদেশের বাণিজ্যিক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বলেন, অবকাঠামোগত ঘাটতি থাকা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এফবিসিসিআই এবং শ্যানডং এর মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন চীনা প্রতিনিধিরা। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের ভাগ্য বদলে দিয়েছে ফুটবলার মেয়েরা। এরই মধ্যে গ্রামবাসী পেয়েছে বিদ্যুৎ, স্কুল পেয়েছে নতুন দুটি ভবন, তৈরি হয়েছে রাস্তাঘাট। শুধু নিজেদের গ্রামই নয়, দেশের ফুটবলের ইতিহাসও বদলে দিয়েছে কলসিন্দুরের মেয়েরা। এখন শুধু গ্রামবাসী নয়, তাদের নিয়ে স্বপ্ন দেখে গোটা বাংলাদেশ। ময়মনসিংহ প্রতিনিধি আতার রহমান জুয়েলকে সাথে নিয়ে আবু হুরায়রা তামিমের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মজিবুর রহমান। দেশের আর ৮-১০টি গ্রামের মতোই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামটিও। ৪ বর্গ কিলোমিটারের গ্রামটিতে প্রায় ৩,০০০ মানুষের বসবাস। কৃষি তাদের প্রধান জীবিকা। মাছ ধরা আর ছোটখাটো ব্যবসাও করেন অনেকেই। দেশে বিদেশে এই গ্রামটির পরিচিতি এনে দিয়েছে ফুটবলার মেয়েরা। মেয়েদের ফুটবল খেলা ও বাল্যবিবাহের ক্ষেত্রে গ্রামবাসী বাধ্য হয়েছে চিন্তা চেতনাকে বদলাতে। বদলে গেছে মানসিকতাও। আমি বাধা দিছি তো আগে, বাধা দিছি যে মেয়ে ছেলে খেললে হয়তো মাসে বদনাম করব। মেয়েদের এখন আর কেউ খেলতে বাধা দেয় না, বরং দেয়া হচ্ছে উৎসাহ। এই ফুটবলারদের আগের মতো এখন আর সামাজিক বাধা নেই। কিছুটা হলেও আর্থিক উন্নতি হয়েছে মারিয়া মার্জিয়াদের পরিবারের। কলসিন্দুরের দেখা দেখি এবার নান্দাইল ও ভালুকা স্কুলেও মেয়েদের ফুটবল দল গঠন করা হয়েছে। মেয়েদের ধারাবাহিক সাফল্যে গামারিতলা ইউনিয়নের নাম পরিবর্তন করে কলসিন্দুর করার প্রস্তাব করেন সেখানকার চেয়ারম্যান আনোয়ার হোসেন। এই খেলোয়াড় দ্বারায় আমাদের অঞ্চলটাকে পরিচিত করা এবং এই অঞ্চলটাকে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে নিয়ে আসা। সাফল্যের শুরুটা নেপালে। এএফসি অনূর্ধ্ব-14 ফুটবলের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ট্রফি ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা। পরের বছর তাজিকিস্তানেও মুকুটটা ধরে রাখে মারিয়া মার্জিয়ারা। সে টুর্নামেন্টে সেরা গোলদাতা বাংলাদেশের মেসি খ্যাত তহুরা। এবার সাফ শিরোপা জয়, আর সেরা গোলদাতা লিটল মেসি তহুরা। শুধু সাফ নয়, মেয়েরা এগিয়ে যেতে চায় আরো বহুদূর। বাংলাদেশের মেয়ে টিমকে আরো টপ দেখতেছে। যদিও শুরুটা এমন সহজ ছিল না, কুসংস্কার ছিল এলাকার মানুষের মধ্যে। অভিভাবকরা চাইতেন না যে মেয়েরা খেলুক, মানে অনেক অভিভাবকরা বলতেন যে মেয়েদের আবার পিছনে থাকবে, মেয়েদের তো ফুটবল খেলতে আমরা কখনো দেখি না। মেয়েদের ফুটবল খেলা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না তারা। খেলাধুলা করা তো ইসলামের শরীয়তের ভিত্তিতে আর কি ঠিক নাই। অভিভাবকদের রক্তচক্ষু আর গ্রামবাসী টিপ্পণী তো ছিলই, সাথে অভাব অনটন। কোনো উপকরণ ছিল না, তখন আমরা মনে করেন একটা বল একজনের দেওয়ার সামর্থ্য নেই আমাদের, একদম গরিব এলাকা। তাই বলে থেমে থাকেননি মফিজউদ্দিন স্যার। ঘরে ঘরে গিয়ে মেয়েদের অভিভাবকদের বুঝিয়েছেন। তাকে সহায়তা করেছেন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা মিনতি রানী শের। তাদের সীমাহীন চেষ্টায় থেমে থাকেনি আদম্য এই নারী ফুটবলাররা। অভিভাবকদের রক্তচক্ষু ও এলাকাবাসীর টিপ্পণীর তোয়াক্কা না করেই অনুশীলন করেছেন একাগ্রচিত্তে। সাফ অনূর্ধ্ব-15 নারী ফুটবলের ফাইনাল যতটা কঠিন ছিল, তার চেয়ে বেশি কঠিন ছিল মেয়েদের নারী ফুটবলার হিসেবে গড়ে ওঠা। ধর্মীয় অনুশাসন আর দারিদ্রতার বাধা অতিক্রম করে শুধুমাত্র ইচ্ছেশক্তিকে ভর করে বেড়ে উঠেছে মারিয়া মার্জিয়া তহুরারা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন, কলসিন্দুর স্কুল, ধোবাউড়া, ময়মনসিংহ। যাচ্ছে আবারও ইসলামী ব্যাংক বিরতিতে। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। এবার জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের অনশন, আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা ইবতেদায়ী শিক্ষকদের। বাগদাদের তাইরান স্কোয়ারে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩৮, আহত শতাধিক। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না বলে ঘোষণা দিয়েছেন অনশনরত ইবতেদায়ী শিক্ষকরা। এদিকে জাতীয়করণের দাবিতে এবার অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ৮ম দিনের মতো অনশন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন ১৫০রও বেশি শিক্ষক। আন্দোলনরত শিক্ষকদের আশা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দাবি পূরণ করবেন।
এদিকে প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে এবার অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে জাতীয়করণের বিকল্প নেই বলে জানান তারা। প্রধানমন্ত্রীর আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা। একটা ইউনিয়নে একটা মাদ্রাসা করে ওই কিছু মানে সম্মানী ভাতা দেওয়া হয় 2500 টাকা করে। আমরা শিক্ষিত এবং শিক্ষক হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আমরা আসছি। আমাদের সকলের দাবি একটা যে জাতীয়করণ হওয়ার পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না। না নিলে এইখানে না খেয়ে মরে থাকবো, বাড়িতে যাইয়ে কি করবো কয়। এবার বাণিজ্য সংবাদ। বাণিজ্য মেলার 15তম দিনে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা কিছুটা কম থাকলেও কাপড়ের দোকানে ছিল ক্রেতাদের ভিড়। কাপড়ের মানে ক্রেতা খুশি হলেও দামে কিছুটা হতাশ। দেশি কাপড়ের পাশাপাশি বিদেশি কাপড়ের প্রতি আছে আগ্রহ ক্রেতাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 15তম দিন। ক্রেতা দর্শনার্থীর ভিড় কিছুটা কম, তাই পছন্দমতো কাপড় দেখে শুনে কিনছেন ক্রেতারা। মেয়েদের 3 পিস পাওয়া যাচ্ছে 250 টাকা থেকে শুরু করে 10,000 টাকায়। ছেলেদের শার্ট, প্যান্ট, টি শার্ট এবং ব্লেজারের ছড়াছড়ি দোকানগুলোতে। দাম এবং মান নিয়ে ক্রেতাদের নানা মত। কাপড় চোপড়ের মধ্যে ব্লেজার, কোটি এসবই কেনা হয়েছে। কোয়ালিটি অনেক ভালোই হয়েছে, সুন্দর। না বাণিজ্য মেলার 60 বছর খুবই ভালো। দামটা মনে হয় একটু বেশি, অন্যবারের তুলনায় এবার দামটা একটু বেশি। ব্লেজার কিনছি, বাবাও পছন্দ করছে, আমিও পছন্দ করছি। বিক্রেতারা বলছেন শীতের কারণে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম। সামনের দিনগুলোতে বিক্রি বাড়বে বলে আশা তাদের। এত ঠান্ডা পড়াতে কাস্টমার বাচ্চা নিয়ে বের হতে পারে না। অন্যান্য চেয়ে এখন খুবই ক্রাইসিসের মধ্যে আছি। শীতের জন্য কাস্টমার একটু কম আসছে মেলাতে। পোলো শার্ট দিচ্ছি আমরা 300 থেকে 500 টাকার মধ্যে। দেশি শালের পাশাপাশি কাশ্মীরি শালেরও আছে চাহিদা। আদিবাসীদের হাতে তৈরি কাপড়ও আকর্ষণ করছে ক্রেতা দর্শনার্থীদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গত এক বছরে ইসলামী ব্যাংক বাংলাদেশের আমানত, পরিচালন মুনাফা ও গ্রাহক সংখ্যা ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি খেলাপি ঋণ উল্লেখযোগ্য মাত্রায় কমেছে বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান আরুস্ত খান। দুপুরে রাজধানী মতিঝিলে ইসলামী ব্যাংক ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2017 সালের 31 ডিসেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫,130 কোটি টাকা, যা গত বছরের তুলনায় ৭,244 কোটি টাকা বেশি। একই সময় ৮,457 কোটি টাকা নতুন বিনিয়োগ সহ মোট সাধারণ বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭০,099 কোটি টাকা, আর গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,25 লাখে। উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহে অনুষ্ঠিত হল মৌজো পিঠা উৎসব। নগরীর উমেদ আলী মাঠে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে এই পিঠা উৎসবে ঢল নেমেছিল হাজারো দর্শনার্থীর। বিভিন্ন অঞ্চলের চেনা অচেনা বাহারি পিঠার কালেকশন এবং পিঠা প্রেমীদের নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন ছিল উৎসবে। এছাড়াও লোকজ প্রদর্শনী, শিশুদের জন্য নাগরদোলা ও ফিউশন কনসার্ট ছিল মৌজো পিঠা উৎসবে। শেষ করছি সাকরাইন উৎসবের খবর দিয়ে। ঐতিহ্যের পৌষ সংক্রান্তি উদযাপনে পুরান ঢাকায় হয়ে গেল 2 দিনব্যাপী ঘুড়ি উৎসব। ঘুড়ি উড়ানো, বাজি ফোটানো সহ নানা আয়োজনে উৎসবে মাতে ঢাকাবাসী। প্রতি বছর এই উৎসবকে পারিবারিক পরম্পরায় টিকিয়ে রাখার আশা আয়োজকদের। দেখুন প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আকাশে রং বেরঙের নানান ঘুড়ি, যেন বাঁধনহারা পাখি উঠছে। সাকরাইন উৎসব ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও পুরান ঢাকাবাসীর এ আয়োজন। মূলত পৌষ মাসের শেষ দিন এবং মাঘের শুরুর দিনটিতে হয় পৌষ সংক্রান্তি, আর এ সময়কেই উৎসব হিসেবে দীর্ঘদিন ধরে পালন করছেন পুরান ঢাকার বাসিন্দারা। আমরা আজকে 20 বছর ধরে ধানমন্ডি থাকি, তারপরে প্রত্যেক বছরের এই দিনটাতে আমরা পুরান ঢাকা, এটা আমাদের একটা বাসা, এসে ঘুড়ি উড়াই। ঘুড়ি কাটতে, এরপর ঘুড়ি উড়াতে আমার অনেক ভালো লাগে। এটা আসলে একটা ট্রেডিশন, যেটা নাকি সবাই নিউ জেনারেশনে সবাই আমরা ধরে রাখতেছি, তো এটা খুব এক্সাইটেড, ভালো লাগে। বাড়ির ছাদে পরিবারের ছোট বড় সবাই একই সাথে, আশপাশ ও দূরের আত্মীয় পরিজন মিলে এমন আয়োজন যেন প্রাণের মিলন মেলা। এটার জন্য আমরা পুরো সারা বছর ওয়েট করি এই আনন্দটা করার জন্য, তো এটার বিনোদন আমি ভাষায় বুঝাতে পারবো না। আমি যদি কেউ কাটি মনে আমি দেশ জয় করে ফেলাইলাম। আজকের উৎসবটা মনে হইতেছে পুরোপুরি আমি উৎসব পালন করতে, যদি একটা কাটতে পারি
আর যদি নিজে কাটা খাই মনে হয় পরাজিত। গান বাজনা আর নানা রকম খাবার আয়োজন থাকে সাকরাইন উৎসবে, আর বংশ পরম্পরায় তা ধরে রাখতে চান আয়োজকরা। সবাই একসাথে যে মিলনটা হয় এটা কোনো সময় হয় না, এটা একটা টাইমটাতেই হয় এই আমাদের সাকরাইনটা, যার জন্য আমরা এটা আয়োজন করে থাকি। আমরা এখানে যারা আছি সবাই একই পরিবারের, এক পরিবারের, এবং আমরা এইটাই প্রতি বছর উৎসব করব এবং আরো করে যাব। আমি চাই আমার সন্তানেরও এটা ধরে রাখুক। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের উড়ন্ত সূচনা, প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 8 উইকেটে হারালো টাইগাররা। সংবিধানের 70 অনুচ্ছেদের বৈধতা নিয়ে হাইকোর্টের দ্বিধা বিভক্ত আদেশ, জ্যেষ্ঠ বিচারপতির রুল, ভিন্নমত অন্য বিচারপতির। ভোলায় নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান, মজুদ 1.5 ট্রিলিয়ন ঘনফুট ছাড়িয়ে যাওয়ার আশা প্রধানমন্ত্রীর। যুদ্ধ নয়, শান্তিপূর্ণ পৃথিবী গড়তে হবে, বাংলা সাহিত্য সম্মেলনে প্রণব মুখার্জি, নতুন প্রজন্মকে বাঁচানোর আহ্বান। ঢাকা উত্তরে মেয়র পদে বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল, একক প্রার্থী দেবে 14 দল। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রয়েছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।